প্রিয় বাদ্যযন্ত্র কোনটি আপনার? হারমোনিয়াম। হারমোনিয়াম। যখন কোথাও কোনো একটা বাদ্যযন্ত্র ক্যারি করতে বলা হচ্ছে, আপনি কি এক গিটার আর গিটার তো কি নিয়ে সহজ যাবেন? সহজ, কিন্তু হারমোনিয়ামে এখন নতুন ফরম্যাট বের হয়েছে, ছোট্ট হারমোনিয়াম ক্যারি করা যায়, যদি আমি এখনো ক্যারি করিনি কখনো, কারণ আমি ফ্রিল্যান্স, এই ফ্রি হ্যান্ড, এখন তো অনেক ক্যারাকে ট্যারাকে চলে আসছে, এখন এই কারণে সহজ হয়ে গেছে বিষয়টা, এখন হারমোনিয়াম ক্যারি করা লাগে না। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সোহেল মেহেদির কাছে। সোহেল ভাই, অনেকদিন পর দেখা হলো, আপনার সাথে স্টেজে দেখা হয় বেশি। হ্যাঁ। স্টেজ প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকেন, টেলিভিশনে এতটা সময় বোধহয় দেন না। আমি আসলে মঞ্চের মানুষ তো, আর যেটা সত্যি কথা, খুবই রূঢ় সত্যি কথা, যে এখন কণ্ঠশিল্পীদের বিশেষ করে উপার্জনের একমাত্র মাধ্যমই মঞ্চ। কারণ একটা সময় ছিল যখন আমরা অডিও থেকে আমাদের টাকা আসতো, হ্যাঁ এখন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আসছে, সেটা আসলে ওই তুলনায় অপ্রতুল। কারণ একটা অডিও বা একটা ফিল্ম, ওখানে যে একটা একটা বড় ক্যানভাস ছিল, অনেক বড় একটা মাধ্যম ছিল, ওখান থেকে একটা হিউজ একটা অ্যামাউন্ট আসতো, যেটা একটা সারভাইভ করতে একটা মানুষের জন্য, আর্টিস্টের জন্য খুব সহজ ছিল। সেই জিনিসটা এখন টোটালটাই চলে গেছে মঞ্চ কেন্দ্রিক, সেই কারণে আসলে মঞ্চের দিকে একটু বেশি নজর দিতে হয় আর কি। সোহেল ভাই, গান করছেন এবং আপনি যে গান করছেন, এইখানটাই কোনো রকম গ্যাপ তৈরি হয়নি না আপনার ক্যারিয়ারে, না আপনার শ্রোতাদের সাথে? সবসময় আপনি দর্শকের সাথে, শ্রোতাদের সাথে কানেক্টেড থেকেছেন। ছিলাম, মাঝে আমার গ্যাপ ছিল, বছর 5-6 আমার একটা গ্যাপ ওটা ছিল। আমরা টের পাইনি। না, আপনি ওর তো যখন গান তো আমি আবার গানের মধ্যেই ছিলাম, কিন্তু আমি একটু মানে মিডিয়ার একটু অন্তরালে ছিলাম, এই আর কি। ওই যে আমরা টের পাইনি, এটা কিভাবে হলো যে আপনি গ্যাপ নিলেও আমরা টের পাচ্ছি না, বা গ্যাপ যদি টুকটাক হয়েও যায় সেটা আমাদের চোখে পড়ছে না? আপনি কিভাবে দর্শকদেরকে, শ্রোতাদেরকে কনভিন্স করছেন, মানে যুগোপযোগী গান উপহার দিচ্ছেন, তাদের সাথে মিশে যাচ্ছে? আসলে হয় কি, সময়ের সাথে যদি আমি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে তো আমি জেনারেশনের সাথে ম্যাচ করতে পারবো না, কারণ এখন জেনজি আলফা এদের সাথে আমাকে যেতে হচ্ছে। সো ওদের পালসটাকে ধরেই আমাকে কিন্তু কাজ করতে হবে। এখন আমি যদি সেই সনাতন চিন্তাধারা নিয়েই বসে থাকি, তাহলে কিন্তু হবে না। এখন দোতারাও কিন্তু বাজে, ম্যান্ডোলিনও কিন্তু বাজে, কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন এআই নিয়ে কাজ করতে হচ্ছে। তো সো যারা জেনারেশনের সাথে মার্চ করে কাজ করে বা করছে, আমার মনে হয় তারাই টিকে যাচ্ছে বা টিকছে বা টিকবে, আর বাকিদের তো আসলে আমি জানি না। গল্প আড্ডা শুরু করলে আসলে থামা যায় না আপনার সাথে। এই ফাঁকে গান শোনার সুযোগ মিস হয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা আড্ডা দিব, গানও শুনবো। এখন একটা গান শোনাতে হবে। আমি প্ল্যান করছি বেশ কিছু গান রিলিজ করার, বেশ অনেকগুলি প্রজেক্ট একবারে হাতে নিয়ে আমি নেমেছি, যে অ্যাটলিস্ট মাসে যেন আমি 2টা কন্টেন্ট দিতে পারি, নিজের চ্যানেল থেকেই যেহেতু করব। আর এখন তো আসলে লেবেলগুলির কাছে ধর্ণা ধরার বিষয় নেই, বা যার একটা ফেসবুক আইডি আছে সে ওখান থেকেও গান করতে পারে, ঘরে বসেও করতে পারে, মানে এখন তো অনেক সহজ হয়ে গেছে মানুষকে রিচ করার, যেটা আগে ছিল না। তো সেই আঙ্গিকেই কাজ করছি। তো ওইখান থেকে আমি একটা নতুন গান আজকে গেয়ে শোনাই। শুনে ফেলি। তুমি বন্ধু চন্দ্র হইয়া থাকো দূর আকাশে, বামন হইয়া থাকি আমি তোমায় ধরার আসে। তুমি বন্ধু চন্দ্র হইয়া থাকো দূর আকাশে, বামন হইয়া থাকি আমি তোমায় ধরার আসে। তোমার আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান, তোমার আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। কেমন করে হবে এমন প্রেমের সমাধান, কেমন করে হবে এমন প্রেমের সমাধান। তুমি বন্ধু চন্দ্র হইয়া থাকো দূর আকাশে, বামন হইয়া থাকি আমি তোমায় ধরার আসে। বাহ, চমৎকার। সোহেল ভাই, যখন স্টেজে গান করতে যান, তখন আপনাকে মানুষ কোন ধরনের গানের অনুরোধ করে? স্টেজে তো সব ধরনের গান, এটা ডিপেন্ড করে যে এখন কর্পোরেটে গেলে তো একটা টেস্ট, সেটা হচ্ছে হারানো পুরনো
লাইক হয়তো হেমন্ত মান্না দে বা আমাদের বাংলাদেশের ফিল্মের অনেক পুরনো গানগুলি, সুবীরদার গান, হাদিস স্যারের গান, বা বিশ্বদা বা তপনদা, বা কিছু পরিবেশ আছে যেখানে হয়তো একটু আরেকটু পুরনো 70 দশক বা 60-এর দশকের কিছু পুরনো হিন্দি, কিছু হালকা গাজাল টাইপের। আমি একটু এত ভারী গান পারি না, হালকা গাজাল পর্যন্ত আমি আছি। আবার যখন একটা ওপেন এয়ার কনসার্ট হয়তো কোনো মফস্বলে চলে গেলাম, সেখানে দর্শক আবার একটু ফোক বা একটু আছে না, একটু নাচানাচি করতে চাই, তাদের টেস্ট। আর ভার্সিটি বা কলেজ, ওখানে আবার ওদের টেস্টটা এবার একটু আলাদা, একটু ব্যান্ড ঘরানা বা এই আর কি, এটা ডিপেন্ড করে আসলে। এই যে আপনার ক্যারিয়ার, বর্ণিল ক্যারিয়ার, সুরময় একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারের সব থেকে বড় সাপোর্ট কার ছিল? আমার মা। আমার মা, আমি খুবই ভাগ্যবান যে আমার মা এখনো বেঁচে আছেন, এবং আমি সর্বাধিক সাপোর্ট আমার মার কাছ থেকেই পেয়েছি। আমার আব্বুর সাপোর্টও পেয়েছি, কারণ আমাকে তো শখ করে গান শিখিয়েছিলেন ওনারা। বাসায় আমার আব্বু আম্মু বসে ড্রয়িং রুমে বসে থাকতেন, স্যার আসতেন, অজয় স্যার, আমার স্যার এখনো বেঁচে আছেন, তপন কুমার ভট্টাচার্য, উনি উনি নেই পৃথিবীতে। তপন স্যারের কাছে আমি নজরুল গীতি শিখতাম, অজয় স্যারের কাছে ক্লাসিক্যাল শিখতাম। প্রিয় বাদ্যযন্ত্র কোনটি আপনার? হারমোনিয়াম। হারমোনিয়াম। যখন কোথাও কোনো একটা বাদ্যযন্ত্র ক্যারি করতে বলা হচ্ছে, আপনি কি এক গিটার আর গিটারটাও কি নিয়ে সহজ যাবেন? সহজ, কিন্তু হারমোনিয়ামে এখন নতুন ফরম্যাট বের হয়েছে, ছোট্ট হারমোনিয়াম ক্যারি করা যায়, যদি আমি এখনো ক্যারি করিনি কখনো, কারণ আমি ফ্রিল্যান্স, এই ফ্রি হ্যান্ড, এখন তো অনেক ক্যারাকে ট্যারাকে চলে আসছে, এখন এই কারণে সহজ হয়ে গেছে বিষয়টা, এখন হারমোনিয়াম ক্যারি করা লাগে না। এবার আপনাকে মানে পুরনো গান শোনাতে হবে। তাহলে আমি পুরনো বলতে আমার প্রথম অ্যালবামের একটি গান গাই, যেটি ফার্স্ট সং ফার্স্ট ট্র্যাক। শুনে ফেলে। এই গানটির কথা লিখেছিলেন মিলন খান, সুর শ্রদ্ধেয় প্রণব ঘোষের। ওকে। কেউ তো জানে না কি যে যন্ত্রণা আমার এই পোড়া বুকে, কেউ তো দেখে না নীরবে জল ঝরে আমার এই দুটি চোখে, কিছুতেই আমি পারি না যো, কিছুতেই আমি পারি না যো ভুলে যেতে তোমাকে, কেউ তো জানে না নীরবে জল ঝরে আমার এই দুটি চোখে। বাহ। কত সালে প্রকাশিত হয়েছিল এটি? এটা 2000 সালে। 2026 বছর আগে। 26 বছর। 26 বছর আগের গান, সে সময় রেসপন্স কেমন ছিল? হিউজ, কারণ এটাও খুবই একটা মজার একটা স্মৃতি। আমি শোতে গিয়েছিলাম পার্বত্য চট্টগ্রাম, সেই কথাটাই হচ্ছিল, গতকালকে আমার আর্মি গলফ ক্লাবে শো ছিল, তো যার সুবাদে আমার যাওয়া, কারণ আর্মিতে আমি প্রচুর শো করেছি, তো এটা মনে হয় স্বাধীনতা পরবর্তী পার্বত্য চট্টগ্রামে ওই এলাকায় খাগড়াছড়ি, আমরা গুইমারা রেজিমেন্টের ছিল আমার প্রোগ্রামটা, তো ওখানে আমরা অনেকগুলি শো করেছিলাম। ওটা স্বাধীনতার পরে, মানে আধুনিক যন্ত্রপাতি নিয়ে ওটাই প্রথম কোনো কনসার্ট ছিল, মানে আমরা গিয়েছিলাম দলবল নিয়ে। তো ওখানে ওই মানে এত মজার একটা প্রোগ্রাম করার ফেরার পথে তখন তো আসলে মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন করলাম সঙ্গীতাই, তো আমাকে বললো যে আমার অ্যালবাম রিলিজ হয়েছে। তো আসলে ওই ফিলিংসটা না বোঝানো যাবে না, এবং পরবর্তীতে এটা কোম্পানিরই মালিকের মুখে থেকেই শোনা যে উনি 10 লক্ষ কপি বিক্রি করেছেন, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো হয় না যে অ্যালবাম ব্যবসা সফল, কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা গান বের হয়ে আসা, মানে একটা গান বের হয়ে আসা মানে একটা শিল্পীর আইডেন্টিটি তৈরি হওয়া, সেই জায়গা থেকে আমার আসলে কপাল ভালো না।
আমার অ্যালবাম খুবই ভালো চলেছে এবং এরকম হয়েছে যে আমার ওই সালে আমার পোস্টারটা খুব মনে হয় 2000 সালের সেরা পোস্টার ছিল আমার অ্যালবামের পোস্টার। এবং অনেক জায়গায় আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় যেতাম, তো সব জায়গায় পোস্টার নাকি সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেত। এবং এটা এক জায়গায় না, অনেক জায়গায় আমি শুনেছি যে পোস্টারটা সুন্দর পোস্টার সবাই সংগ্রহে রাখতে চাইতো। তখন তো পোস্টার সংগ্রহে রাখার একটা ট্রেন্ড ছিল। এবং তারপরে আমার সাথে সঙ্গীতের কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট সাইন হয়, আমার 3 বছরের একটা এগ্রিমেন্ট হয়। তারপরে ব্যাক টু ব্যাক অনেকগুলি কাজ করি সঙ্গীতের সাথে। তার পরের বছর আমার সেকেন্ড অ্যালবাম হয় অভিমানী ফিরে আসনি। ফার্স্ট অ্যালবাম ছিল বুকের ভিতর কষ্ট। প্লেব্যাকের গল্প শুনতে চাই। প্লেব্যাক আমি করেছি, আমি বেশ হয়তো 150 মুভিতে গান করেছি, কিন্তু ওই যে তখন তো সব বাঘা বাঘা শিল্পীদের ইন্ডাস্ট্রিতে, কারণ অ্যান্ড্রুদা, মিলু ভাই, তখন আসিফ ভাইয়ের আগমন ঘটে নাই, মনির খান, এসরি রুবেল, বাদশা বুলবুল, রবি চৌধুরী, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, এরপরে বাচ্চু ভাই, জেমস ভাইদের কথা বাদই দিলাম। তো তখন তো ফিল্মের একটা জমজমাট অবস্থা, তো এদের ভিড়ে আসলে আমাদের সুযোগ পাওয়াটা খুব কঠিন ছিল। তো আমরা দেখা যাচ্ছে যে আইটেম সং টংয়ে চান্স পাইতাম, তো দেখা যাচ্ছে আইটেম সং এরকম একটা হইতো, তো দেখা যাচ্ছে ওই গানগুলি কখনোই মানুষের সামনে আসতো না, কারণ টাইটেল ট্র্যাকগুলি ইউজুয়ালি মানুষের কানে বাজতো, যেগুলি বারবার বাজতো সেই গানগুলি কিন্তু মানুষ বেশি মানুষের কাছ পর্যন্ত পৌঁছাইতো। হয়তো সেই কারণেও হইতে পারে যে আসলে ওইখানেও আমি ব্যর্থ। তো গত বছর আমি একটা গান করেছি টাইটেল ট্র্যাক, ওই গানটা নিয়ে আমি খুব আশাবাদী। আমি মুসলিম ছবির নাম, ওইটা টাইটেল ট্র্যাকটা করেছি এবং আমি আশাবাদী গানটা খুব ভালো হয়েছে। কবে রিলিজ হবে সিনেমাটা? এটা আমি এখন জানি না, এখন ওনারা কতদূর করেছেন। তো ওই গানটা নিয়ে আমি খুব বেশ আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ কবি উইলিয়াম ব্রেকের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবী সফল লোকের দর্প সহ্য করে, কিন্তু অন্য কারো নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। অনেক ধন্যবাদ। সকালবেলা আপনারা আমাদেরকে সহ্য করলেন, এবং যন্ত্র ছাড়া তো গান মানে এতটা শ্রুতিমধুর হয় না, তারপরেও চেষ্টা করি। আপনারা বাংলা ভিশনের সাথেই থাকুন, বাংলা গানের সাথে থাকুন। এখন আমি গাইছি আমাকে যেই গানটা দিয়ে একটু হলেও মানুষের কাছ পর্যন্ত পৌঁছেছে, মেঘের ভাঁজে, টাইটেল ট্র্যাক। এটার গানের কথা এবং সুর অভি আকাশ, কম্পোজিশন করেছিলেন আবিদ রনি। মেঘের ভাঁজে ভাঁজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি, ওই হিমেল হাওয়ায় ভাসিয়ে দিয়েছি তোমার মুখের সেই মিষ্টি হাসি। ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি। একটা নীল পৃথিবী আছে আমার, দুঃখ নেই সুখ রাশি রাশি, সুখের আলিঙ্গনে মগ্ন রব, সেই আশাতেই বেঁচে আছি। মেঘের ভাঁজে ভাঁজে লিখে দিয়েছি তোমায় কত ভালোবাসি, ওই হিমেল হাওয়ায় ভাসিয়ে দিয়েছি তোমার মুখের সেই মিষ্টি হাসি। ভুলিব কেমনে গো আমি আমার প্রতিটি
নিঃশ্বাসে তুমি।